বৌমা, আজকে ঘরে লক্ষ্মী পুজো আছে, আজকে সব নিরামিষ রান্না হবে, আমিষ কিছু করবে না, খাবেও না। বৌমা শাশুড়ির কথা শুনে মাথাটা নাড়ে, তারপর চুপচাপ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর লক্ষ্মী পুজো শুরু হয়ে যায়, আর তখনই তার বড় ছেলে বাড়ি আসে। বাড়িতে এসেই বড় ছেলে খুব খিদে পেয়ে যায়, আর তখনই সে ফ্রিজ থেকে কেক বের করে খায়। কি রে শানু, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই জানিস না আজকে বাড়িতে লক্ষ্মী পুজো? তুই ফ্রিজ থেকে কি করে কেকটা বের করে খাচ্ছিস? জানিস তো কেকে ডিম থাকে। বৌমা, তোমাকে তো আমি বলেছিলাম আজকে আমিষ কিছু ঘরে রাখবে না, তুমি কেকটা ফ্রিজ থেকে সরিয়ে রাখতে পারোনি? আপনার ছেলে যে কেকটা বের করে খেয়ে নেবে আমি তো বুঝতেই পারিনি সেটা। এ কি গো মা, খিদে পাচ্ছে তাও খেতে পারবো না? বড় বৌমা, ঘোমটাটা মাথা ঠিক করে দাও, মাথা থেকে ঘোমটাটা তো খুলে যাচ্ছে। সুলেখার দুই ছেলে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, সে বাড়িতেই থাকে, আর ছোট ছেলে বিদেশে পড়াশোনা করতে গেছে। বড় বউ রাখি শাশুড়ির কথা অনুযায়ী চলত, কিন্তু তা সত্ত্বেও শাশুড়ি বড় বউয়ের কোনো কাজেই সন্তুষ্ট হতেন না। শাশুড়ি সবসময় বড় বউয়ের কাজের পেছনে খিটখিট করত, আর নানা রকম ভাবে বকাঝকা করত। বড় বউ রাখি একদিন চুড়িদার পরে দোকানে যাচ্ছিল, আর ঠিক সেই সময় শাশুড়ি তাকে দেখে, আর দেখেই চিৎকার করে ওঠে, ছি ছি, আমি এটাই ভয় পাচ্ছিলাম। কেন মা, কি হয়েছে? আমি তো সামনেই দোকানে যাচ্ছিলাম। তোমার এই নতুন বিয়ে হয়েছে, কোথায় মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরে দোকানে যাবে, তা না চুড়িদার পরে চলে যাচ্ছ? এটাই আমি ভয় পাচ্ছিলাম। কেন, চুড়িদার পরলে কি হবে? চুড়িদার তো আজকাল সবাই করছে। তুমি জানো না এ বাড়িতে চুড়িদার পরা চলে না? তার উপর তোমার আবার নতুন বিয়ে হয়েছে, পাড়া প্রতিবেশী দেখলে কি বলবে তোমাকে, আর আমাকেই বা কি বলবে? ঠিক আছে মা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আমি তো জানতাম না যে চুড়িদার পরা যায় না। এভাবেই রাখি শাশুড়ির শাসনের মধ্যে থেকেই একটা বছর কাটিয়ে দেয়। রাখি প্রথম বিবাহ বার্ষিকীর দিন ওর দেওর ব্যাংকক থেকে বাড়ি আসে। এই তো সবাই এখানেই আছে। বৌদি, আমি একটা কথা বলতে চাই। মা, তোমরাও শোনো, এর থেকে ভালো দিন আর আমি পাবো না। আমি যেখানে কাজ করি না, ওখানে মারিয়া বলে একটি মেয়েও কাজ করে, তাকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমি চাই ওকে বিয়ে করতে। মানে লাভ ম্যারেজ? তুই লাভ ম্যারেজ করবি? হ্যাঁ মা, লাভ ম্যারেজ। দেখো মা, কি বলছো বলো, তোমার কোনো লাভ ম্যারেজে আপত্তি নেই তো? না না, আমার কেন অপছন্দ হবে? তোর যেখানে পছন্দ আমারও পছন্দ। তারপর ব্যাংককে ওরা দুজন বিয়ে করে। বিয়ে করার পর প্লেনে করে দুজনে বাড়ি আসে। এই রাহুল, শোনো না, একটু ড্রাইভারকে দাঁড়াতে বলো না, আমার লেহেঙ্গাটা নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে। ড্রাইভার, একটু দাঁড়াও তো, পাশেই শপিং মলটায় গিয়ে একটা জামা কিনি। তারপর ছোট ছেলে আর বৌমা বাড়ির সামনে গাড়ি থেকে নামে, আর বৌমার পরনে ছিল একটা শর্ট ড্রেস, মাথায় লাল বিয়ের ওড়না। ছোট বৌমাকে দেখে শাশুড়ি এবং পাড়া প্রতিবেশী সবাই খুব অবাক হয়ে যায়। রাহুল বাবা, এ কি ড্রেস পরে বৌমাকে নিয়ে এসছো? তোমাকে বলেছিলাম তুমি বিয়ে করো, কিন্তু তা বলে তুমি শাড়ি পরিয়ে আনবে না, তুমি এরকম ড্রেস পরিয়ে নিয়ে চলে আসবে, শর্ট ড্রেস। সবাই তো দেখছে, সবাই তো বাজে বলবে নাকি? আসলে মা, অনেক দূরের রাস্তা তো, কত দূর থেকে আস্তে আস্তে ও ওই বিয়ের ড্রেসটার মধ্যে বমি করে ফেলেছিল, তাই ওকে বিয়ের ড্রেসটাকে চেঞ্জ করতে হয়েছে। এ কি, রাহুল মিথ্যে কথা কেন বলছে? এই মারিয়া, মায়ের পাশ হয়ে প্রণাম করো। না না,
ও যা শর্ট ড্রেস পরে আছে, ওকে আর নিচু হয়ে আমাকে নমস্কার করতে হবে না। ও থ্যাঙ্কস। আমি না নমস্কার করার মুডেই নেই। আপনি যেটা বুঝতে পেরেছেন খুব ভালো কথা। আজকে আমি না খুবই ক্লান্ত। রাহুল, চলো আমাদের ঘরটা দেখিয়ে দাও। আমার একটু রেস্ট নিতে হবে। কেউ যেন না আমায় ডিস্টার্ব করে আজকে। ছোট বৌমার কথাবার্তা শুনে আর ছোট বৌমাকে দেখে শাশুড়ির মনে মনে খুবই রাগ হচ্ছিল। তার খুব মনে বিরক্ত আসছিল, কিন্তু কিছু তো করার নেই, যেটা চুপচাপ সহ্য করলো। আমাদের এই ছোট বৌমা খুবই উল্টো পাল্টা পোশাক পরে। কাল যখন পাড়ার সবাই দেখতে আসবে, এরম শর্ট পোশাক পরে থাকলে সবাই কি বলবে? না, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। ছোট বৌমা, দেখাও দেখি কালকে কি পোশাক পরবে। দাঁড়ান মা, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, এই শাড়িটাই পরো। এই শাড়িটা পরলে তোমায় খুব ভালো মানাবে। পরের দিন বউ ভাতে ছোট বৌমা শাশুড়ি যে শাড়িটা পছন্দ করেছিল সেই শাড়িটাই পরে, কিন্তু ওই শাড়িটার সঙ্গে একটা হট ব্লাউজ পরে। শাড়িটা এমন ভাবে পরে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে। ছোট বউয়ের ওইভাবে শাড়ি পরার জন্য প্রতিবেশীরা সবাই সুলেখাকে বলে যে, সুলেখা, তোমার বৌমা এইভাবে শাড়ি পরেছে আর তুমি কিছু বলনি, এটা পারলো কি করে? নানান লোকের মুখে নানা কথা শুনে সুলেখা রাগ করে ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা নাইট ড্রেস পরে ছোট বৌমা ঘর থেকে বের হয়, আর তখন সুলেখা দেবী দেখে ফেলে। এ কি ছোট বৌমা, তুমি নাইট ড্রেস পরেছো কেন? তোমায় কিছু বলেনি ছেলে? এ বাড়িতে তো নাইট ড্রেস পরা যাবে না, বড় বৌমা তো কোনোদিন পরে না, তুমি কি করে পরলে? তাও আবার নাইট ড্রেস পরে তুমি বাইরে ঘুরছো? শ্বশুর মশাই এখানে আছে, ভাসুর আছে, তুমি দেখোনি? কিন্তু রাহুল যে আমায় বলেছিল আমি যা খুশি তাই পড়তে পারি। এখানে তো দেখছি আমি যাই পড়ছি তাতেই আপনার সমস্যা। যাও, আগে স্নান করে সব চেঞ্জ করে এসো। তোমার শাড়ি পরেই আসতে হবে। আমাদের বাড়িতে যা নিয়ম তোমাকে তাই মেনে চলতে হবে। আরে মারিয়া, দারুণ মজা হবে। কাশ্মীর খুব ভালো জায়গা। তুমি ঝটপট প্যাকিং করে নাও। বৌমা, তোমরা যে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, এটা আমাকে তো আগে থেকে কিছু বলোনি। তোমরা যে কাশ্মীর বেড়াতে যাবে, তোমাদের প্যাকিং হয়ে গেছে? ওখানে যেন তুমি ছোট ছোট ড্রেস নিয়ে যেও না। ওই ছোট ড্রেস পরে যদি তোমার ঠান্ডা লেগে যায়, তখন আমার ছেলেকেই তো ভুগতে হবে নাকি? সেটা আমি বুঝেই গেছিলাম আপনি আমার ড্রেস চেক করবেন। তারপর ওরা দুজন কাশ্মীর বেড়াতে চলে যায়, আর সেখানে গিয়ে ছোট ছোট ড্রেস পরে ছবি তোলে, আর সেই ছবি তারা ফেসবুকে পোস্ট করে। পাড়ার সবাই ওই সমস্ত ছবি দেখে সুলেখাকে এসে দেখায়, আর সুলেখা সেই ছবি দেখে খুবই লজ্জা পায় আর রেগে গিয়ে ওদের ফোন করতে যায়। তখনই সুলেখা দেবীর শাশুড়ি সেখানে চলে আসে। সুলেখা দেবীর শাশুড়ি অনেক বয়স হওয়া সত্ত্বেও একটা প্যান্ট আর টি শার্ট পরেছিলেন। শাশুড়ি এসে সুলেখা দেবীকে সমস্ত কথা বোঝানোর পর থেকেই সুলেখা দেবী ভাবেন যে ওরা তো অনেক ছোট, ওরা তো পরে ছবি তুলতেই পারে। আমার শাশুড়ি যদি এইরকম মডার্ন ড্রেস পরে, তাহলে ছোটরা তো পরতেই পারে। সুলেখা দেবী তার দুই বৌমাকেই নাইট ড্রেস পরতে দেয়, আর সারাদিন চুড়িদারও পরার অনুমতি দিয়ে দেয়। মহেশপুর গ্রামে সোহিনী নামে এক মেয়ে ছিল। রাহুল ওই গ্রামের ধনী পরিবারের ছেলে। সে সোহিনীকে খুবই পছন্দ করত। তারা দুজনে দুজনকে খুবই ভালোবাসত। কিছুদিন পর তারা মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে। রাহুলের মা তাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই রাহুলকে জোর করে বিদেশে নিয়ে চলে যায়। সোহিনী নিজের স্বামীর খোঁজ করতে করতে একদিন গ্রাম থেকে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে জিজ্ঞেস করে রাহুলকে কেউ চেনে কিনা।
ঠিক সেই সময় সুরেশ গাড়ি করে এসে তার সামনে দাঁড়ায় আর তার সঙ্গে কথা বলে। তারপর সুভাষ সোহিনীকে গাড়িতে বসিয়ে সোহিনী যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দেয়। রাহুলের মডার্ন মা রাহুলের কাছে এসে রাহুলকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাবা, তুই যাকে ভালোবাসতিস ওকে তোকে ভুলে যেতে হবে, আর আমার পছন্দের মেয়ে রোজিকেই হাসি মুখে বিয়ে করতে হবে তোকে। এ কি কথা বলছো মা তুমি? সোহিনীকে আমি কি করে ভুলে যাব? ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে ভোলাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ওকে আমি কখনোই ভুলতে পারবো না। তাহলে কি তুই সবার সামনে আমাকে অপমানিত করতে চাস? আমি রোজিকে কথা দিয়েছি, ওকে তোকে বিয়ে করতেই হবে। আমার মন তো সোহিনীর দিকে আছে। আমি কি করে রোজিকে বিয়ে করব? আমি রোজিকে কখনোই বিয়ে করতে পারবো না মা। তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি আমার ভালোবাসার মূল্য লাগাতে চাও মা? আর কোনো কথা বলে লাভ নেই। রোজির সঙ্গে তোমার বিয়ের ডেট আমি ফাইনাল করে ফেলেছি। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই সমস্ত কথা সহ্য করতে না পেরে রাহুলের মা রাহুলকে হাত ধরে টানতে টানতে হল থেকে বেডরুমে নিয়ে চলে যায় আর ঘরের দরজা লক করে দেয়। রাহুলের বাবা প্রদীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কাণ্ড কারখানা দেখতে থাকে আর তার স্ত্রীকে বারণ করে, কিন্তু তার স্ত্রী কোনো কথাই শোনে না। প্রদীপ বারবার দরজার দিকে তাকাতে থাকে। কি ব্যাপার, এত বারবার দরজার দিকে দেখছো কেন? তুমি এত বড় ছেলেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছো? তোমাকে তো অনেকবার বারণ করলাম, তুমি কেন শুনছো না? যাক গে যাক, তুমি যা ভালো মনে করেছো তো করেছো, তুমি তো আমার কথা শুনবে না? আমার সঙ্গে ব্যাংকে সুভাষ কাজ করে, তুমি চেনো তো? সেই সুভাষ গো, ও বলেছিল গ্রাম থেকে একটা ভালো কাজের লোক এনে দেবে। হ্যাঁ হ্যাঁ, ও যখন বলেছে ও আমাদের বাড়িতে নিয়ে এসে ছেড়ে দেবে। তুমি এত অপেক্ষায় আছো কেন শুনি? এই কথাটা যখন বলছে তখনই কলিং বেল বেজে ওঠে। প্রদীপ দরজাটা খুলেই দেখলো গ্রামের একটা সরল মেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। তোমরা বাইরে দাঁড়িয়ে এত কিসের বকবক করছো? এদিকে এসো, ওকে ভেতরে নিয়ে এসো। আমার বান্ধবী ফোন করেছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসো। এইসব কথা শুনে প্রদীপ ও সোহিনী দুজনেই খুব ভয় পেয়ে যায়। সোহিনী মনে মনে ভাবতে থাকে যে এই বুঝি শাশুড়ি তাকে গিলে খাবে। বৌমা, স্বামীকে পেতে গেলে ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি যাও, শাশুড়ি ডাকছে। এই মেয়ে, কি কাজ করবে তুমি? বাড়ির সব কাজ পারো তো? ঠিকঠাক করতে পারবে তো? আমি সব কাজই পারি, একটা নয়, আমি সব বাড়ির কাজ পারি। ঝাঁট দেয়া, মোছা, রান্না করা, নোংরা ফেলা, সব কাজ পারবো। কাপড় কাচতেও পারবো। আমি বাজারেও যেতে পারবো। সেই গোল গোল দেখতে আলু হয় না, ওগুলো কিনে নিয়ে আসবো। মাছ মাংস সব কিনে নিয়ে এসে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। যাও, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো, আমার খুব মাথার যন্ত্রণা করছে। যাচ্ছি, এক্ষুনি করে নিয়ে আসছি। প্রদীপ আর তার স্ত্রী দুজনে কথা বলছিল আর ঠিক সেই সময় রান্নাঘর থেকে ভাঙাভাঙির আওয়াজ আসছে। ওরা রান্নাঘরে গিয়ে দেখে সব কাঠের জিনিস ভেঙে পড়ে আছে। কি হলো? কফি করতে এসে প্রথম দিনই সব জিনিস ভেঙে ফেললে? তাহলে তো তুমি কিছুই কাজ করতে পারবে না। দেখুন না মালকিন, আমি কফিটা বার করতে গিয়ে সব বোতলগুলো পড়ে গিয়ে ভেঙে গেল। ঠিক আছে, এবারে সাবধানে করো। সোহিনী একটা বড় জগে করে কফি বানিয়ে নিয়ে আসে। তা দেখে শাশুড়ির মাথা ঘুরে যায়। এটা কি এনেছো? কফি এনেছি মালকিন। আমি ভাবলাম ছোট কাপে হবে না আপনার, তাই বড় জগে নিয়ে এলাম। ইস, থু, এটা কি হয়েছে? এটা কফি হয়েছে? এ তো তুমি চা বানিয়ে নিয়ে এসছো। এই বলে শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর প্রদীপ বৌমাকে সঙ্গে করে রাহুলের ঘরে নিয়ে যায়। রাহুল সোহিনীকে দেখে খুব খুশি হয় আর সোহিনীও রাহুলকে দেখে খুব খুশি হয়। এইভাবেই আর কিছুদিন তোমাকেও সহ্য করে থাকতে হবে। আরো কিছুদিন সহ্য করে এইভাবেই থাকো, তারপর কিছু না কিছু একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। সোহিনী বাড়ির সব কাজ শিখে যায়।
সোহিনী পূজা অর্চনা করে আর বাড়িটা এত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে যে বাড়িটা একটা মন্দিরের মতো হয়ে গেছে। সোহিনীর সমস্ত পরিষ্কার কাজকর্ম দেখে রাহুলের মায়ের খুব পছন্দ হয়। রাহুলের মা একদিন অসুস্থ হয়ে শুয়েছিল, সেই সেবা শুশ্রূষা সব সোহিনীই করে। তোমার যদি গ্রামে জন্ম না হয়ে বিদেশে জন্ম হতো তাহলে তোমাকেই আমার ছেলের বৌমা করে আনতাম। মায়ের এই সমস্ত কথা শুনে রাহুল, প্রদীপ এবং সোহিনী মনে মনে খুব আনন্দ পায়। তারপর কিছুদিনের মধ্যেই সারদা সুস্থ হয়ে ওঠে। রাহুল, তুমি এবারে রোজিকে বিয়ে করবে তো নাকি? না মা, রোজিকে আমি বিয়ে করতে পারবোই না। তুমি নিজেই ভাবো তো একবার, তুমি তো এই এতদিন অসুস্থ হয়ে পড়েছিলে, ও কি একবারও তোমার খোঁজ নিতে এসেছিল? একবারও কি তোমার খবর নিয়েছিল? দেখো মা, রোজির শুধুমাত্র আমাদের সম্পত্তির উপরই লোভ, তাছাড়া ও আর কিছুই চায় না। আমাকেও সে কোনোদিন ভালো রাখতে পারবে না। রাহুলের এরকম কথা শুনে ওর মা চিন্তায় পড়ে যায়, আর সুযোগ বুঝে প্রদীপও রাহুল ও সোহিনীর কথাটা তোলে। এরপর রাহুল আর সোহিনী দুজনেই ওর মায়ের পায়ে পড়ে। এসব কি করছো? ছাড়ো ছাড়ো, আমার পা ছাড়ো, কি করছো? তখন প্রদীপ সারদাকে সব কথা খুলে বলে। সারদা সব মন দিয়ে শোনে। সারদা তখন ভাবে যে সোহিনী যেভাবে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছে আর বাড়ির সমস্ত কাজকর্ম নিজে একা হাতেই সামলায়, তখন সেও সোহিনীকে মেনে নেয়। তারপর সারদা ও প্রদীপ নিজেরা দাঁড়িয়ে থেকে সোহিনী ও রাহুলের ধুমধাম করে বিয়ে দেয়।